শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনামগুলো জানাবো। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিল্প মালিকরা বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দেওয়ার আহ্বান। কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা, সহনীয় পর্যায়ে নামতে পারে তাপমাত্রা, জানালেন আবহাওয়াবিদ। সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে লাগবে 4-5 দিন। যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমানে আছে সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ, মাসে মাসে স্বয়ংক্রিয় পদ্ধতি ও মূল্য সমন্বয় নিয়েও আপত্তি। কেন বাড়াচ্ছে, কি রিজন? আমরা শুনতেছি ওয়ার্ল্ড ওয়াইড তেলের দাম কমতেছে, 2 টাকা কমায় আবার 4 টাকা বাড়ায়। অ্যাডজাস্টমেন্ট তো আমাদের মতো সাধারণ লোকের কোনো কাজে আসে না। নদী ভরাট ও গাছ কেটে সরকার লুটপাট করছে, অভিযোগ রিজভির। শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে সেটা উন্নয়ন নয়। গাজা ইস্যুতে আরো তীব্র রূপ নিল যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলন। নজিরবিহীন কড়াকড়ির পরও ক্যাম্পাস ছাড়ছে না শিক্ষার্থীরা, চলছে ব্যাপক ধরপাকড়। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসছে ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছে, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এ কথা তিনি বলেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উপযুক্ত করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য এবং সরকার চায় দক্ষ জনশক্তি গড়ে উঠুক। 2041-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা দীক্ষায় কেউ পিছিয়ে থাকবে না বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে সে যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোক না কেন তাকে সরকার ছাড় দেয় না। আর বিএনপির প্রসঙ্গেও এ সময় কথা বলেন সরকার প্রধান। বললেন, আন্দোলনের নামে বাস ট্রাকে আগুন দিয়ে শ্রমিক সহ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে দলটি, তবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে সরকার। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগ দায়িত্ব বলে মনে করে, এমনটিও মন্তব্য করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের মেহনতি মানুষের নেত্রী, আমরা daughter of father of the nation, honorable prime minister, assalamu alaikum and a very good morning. আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজেই আমরাও সবসময় সে পদক্ষেপ নিই। কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। কাল বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে, তবে গ্রীষ্মকাল হওয়ায় স্বাভাবিকভাবেই গরম অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। কিন্তু সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরো 4-5 দিন সময় লাগবে। সকালে ব্রিফিংয়ে তিনি বললেন, আজও তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ, ঢাকার পশ্চিমাঞ্চলে 48 ঘন্টা হিট অ্যালার্ট জারি থাকবে। আজ থেকে সিলেট, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এবং কাল থেকে অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ফলে তাপমাত্রা এসব অঞ্চলে কিছুটা কমবে। বিভিন্ন স্থানে 1-1.5 ঘন্টার মতো বৃষ্টি হতে পারে, আর তাতে অস্বস্তিও কমবে। তবে 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমানে আছে সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। খুলনা, রাজশাহী, রংপুর এবং সেই সাথে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, অন্য অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করিনি। তবে যেহেতু এইসব অঞ্চলের তাপমাত্রা এখনো ওই কিছুটা কমের দিকে আসবে, কিন্তু মানুষের ভিতরে যে অনুভূতিটা, গরমের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু থাকবে। আমরা রাজধানীর আবহাওয়ার খবর জানবো। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী এই মুহূর্তে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় অপেক্ষা করছেন। ঐশী, যেহেতু মে দিবস ছুটির দিন, ভর দুপুরে রাস্তাঘাটে আপনি যান চলাচল কিংবা মানুষের আনাগোনা কেমন দেখছেন? যদি দেখে থাকেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। গরমের মাত্রা সম্পর্কে কি বলছে? অন্যান্য দিনের তুলনায় আজ কেমন মনে হচ্ছে জানাবেন।
বৃষ্টি আজ যেহেতু ছুটির দিন, স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে যান চলাচল একেবারেই কম। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যানবাহন রাস্তায় চলাচল করছে। তবে যারা রাস্তায় নেমেছেন তাদের কাছ থেকে তাপমাত্রা সম্পর্কে আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যেহেতু আবহাওয়া অফিস গতকালকে আমাদেরকে জানিয়েছিল যে আজ থেকে তাপমাত্রা কমা শুরু হবে, এবং যারা রাস্তায় নেমেছেন তাদের সঙ্গে কথা হলো, তারা আমাদেরকে কেউ জানাচ্ছেন যে গতকালকের থেকেও আজকে আরো বেশি তাপমাত্রা তাদের কাছে অনুভূত হচ্ছে। আবার অনেকে বলছেন যে হ্যাঁ, তাপমাত্রা কিছুটা কমেছে, তবে যে অস্বস্তি, ভোগান্তি, যে একটু হাঁটলেই ঘেমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু আজও রয়ে গেছে। এবং এই মুহূর্তের তাপমাত্রা কিন্তু যদি বলি, এখন 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকা শহরে, এবং অনুভূত হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে মূল তাপমাত্রা এবং অনুভূত তাপমাত্রার যে পার্থক্য, সেটি কিন্তু গতকালকের থেকে আজকে কিছুটা কম দেখতে পাচ্ছি। এবং আজ আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় বৃষ্টি হবে। তবে 4 তারিখের আগ পর্যন্ত কিন্তু রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা এবং রংপুরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তবে 5 তারিখ থেকে সমস্ত দেশে মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হবে। তবে 5 তারিখের আগে অর্থাৎ 4 তারিখ পর্যন্ত 2-1টি জায়গায় কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য বৃষ্টিপাত হবে, এবং তারপর তাপমাত্রা কিছুটা ঠান্ডা হবে, এবং এরপরেই কিন্তু তাপমাত্রা আরও বেশি সহনীয় হয়ে আসবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে যেহেতু গরমকাল, আগামী 7-8 দিন পর আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এই যে অসহনীয় পর্যায়ে, এই পর্যায় পর্যন্ত হয়তো আর নাও যেতে পারে বৃষ্টি। ধন্যবাদ ঐশী। শুনছিলাম আমরা টানা তাপপ্রবাহে সারা দেশ বিপর্যস্ত, জনজীবনে হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অফিসের তথ্য বলছে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর গতকাল 52 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। খুলনা, ঢাকা বিভাগে প্রচণ্ড দাবদাহ অনুভূত হচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলা সহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগে। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে, আর খুব দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। খুব গরম পড়ছে, এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকে দেখেন, ওই তবু ঢেকে রেখেছি, বিক্রির কোনো কাস্টমার আসছে না। এদিকে বৃষ্টির প্রত্যাশায় আজও বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8:15টার দিকে রাজবাড়ী জেলা ইমাম কমিটির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করেন মুসল্লিরা। নামাজে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ইমাম কমিটি, ধর্মপ্রাণ সহস্রাধিক মুসল্লি অংশ নেন, এবং নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তির দোয়া করেন। আল্লাহর রহমতের বৃষ্টির জন্য কান্নাকাটি করেন। গদবাঁধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার। প্রতি বছর পাঠদানের জন্য নির্ধারিত 185 দিন। গ্রীষ্ম, শীতকালীন ছুটিও প্রতিবার একই সময়ে দেয়া হয়। বিশ্লেষকরা বলছেন, সনাতন ধারণা বাদ দিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত। আর আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। ঈদ শেষে স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে। 29 এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়, আবার বলা হয় বন্ধ। তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয়। দ্বিধায় পড়েন শিক্ষার্থী, অভিভাবকরা। তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা। এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন। প্রশ্ন হলো, শিক্ষা কার্যক্রম পরিচালনায় একাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায়? এক বছরে বাচ্চারা 185 দিন স্কুলে যাবে, এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই 180 দিনের মধ্যে তো ওই ছুটি ছাটাগুলো সব কিছু অ্যাড আছে, তাহলে আমি 180 দিন যদি ফিক্স করি, তাহলে আমার ছুটিটাকে আমি ইচ্ছা করে ফ্লেক্সিবল আমি এদিক সেদিক নিতেই পারি। প্রশ্নটা হলো, এই যে গরমের সময়, এটা কিন্তু এটা একটা, আমি তো আবারও বলছি, এটা একটা আপৎকালীন সময়, এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবে না, তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ। প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে। একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয়? আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ? না, আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে কখনো যোগাযোগ হয় নাই। তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল 7 দিনের বন্ধ দিল, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল। শিক্ষা ক্যালেন্ডার সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক, অবশ্যই তাকে আবহাওয়া অধিদপ্তরের এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য জায়গায় যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে, যেমন এই বছর বলো এল নিনো আসবে, গত বছর কিন্তু ফোরকাস্ট করে। তাই গত বছর যখন ফোরকাস্ট করা হলো, তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম, আমি কেন সেটা কনসিডার করলাম না? শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময়োপযোগী হবে। পৃথিবীর কোনো দেশে 2টা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়, এটা আমার জানা নেই। এটা একমাত্র বাংলাদেশে আছে। এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে একভাবে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আসা একভাবে, যে কারণে ওই বাচ্চারা কনফিউজ হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নদী ভরাট ও গাছ কেটে সরকার লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে, আর এই দুর্যোগ মানব সৃষ্ট, এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর মিরপুর এলাকায় পানি ও স্যালাইন বিতরণ করেন। এরপরে বলেন, শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে সেটা উন্নয়ন নয়। জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত নয়, এমন সরকারকে জনগণ কেন রক্ষা করবে, এমন প্রশ্নও তোলেন তিনি। জনগণ চায় নির্বাচিত সরকার। গত 15 বছর ধরে ফ্যাসিবাদী সরকার বল প্রয়োগ করে জনগণের স্বাধীনতা কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ করেন রিজভী। অতি ভারতপ্রীতির কারণে ক্ষমতায় টিকে রয়েছে, কিন্তু গণতন্ত্র ধ্বংস হচ্ছে বলেও অভিযোগ তার। সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পাবে? কয় টাকা দিয়ে সে 1 কেজি চাল কিনবে? তার আপনার 250 গ্রাম যদি পেঁয়াজ কেনে, তাতেই তো তার সারাদিনের ইনকাম চলে যাবে। তাহলে উন্নয়ন কি শুধু আপনার ওই বড় বড় বিল্ডিং দেখালেই উন্নয়ন? না, উন্নয়ন হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করা, মানুষের কর্মসংস্থান হওয়া। ক্রেতা ভোক্তাদের কাছে সময় মতো যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছে দিতে বিশেষায়িত নীতি বাস্তবায়ন করছে সরকার। আমদানি রফতানি বা উৎপাদক থেকে ভোক্তা সবাই একটি অভিন্ন নীতির আওতায় থাকবেন। শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জাতীয় লজিস্টিক নীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এই নীতি বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে অর্থনীতির চিত্র, আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন 35তম। মূলত 15 বছরের অবকাঠামো উন্নয়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। বিনিয়োগ পরিবেশ, ব্যবসা বাণিজ্যের প্রসারে বেড়েছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা পর্যায়ে পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। এর প্রভাব পড়ছে মূল্যে। অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দরে আমদানি রপ্তানি, কন্টেনার খালাসের সময় এবং কাস্টম জটিলতায় ক্ষতিগ্রস্ত হয় পুরো অর্থনীতি। এবার পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিত করতে। যেখানে আমদানি রপ্তানি বা স্থানীয় উৎপাদিত পণ্য বাজার হয়ে ভোক্তার হাতে পৌঁছাতে পুরো সাপ্লাই চেইন আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়, যা এখন চলছে 50-এর মতো আইন ও বিধি দ্বারা। চলতি মাসে সমন্বিত জাতীয় লজিস্টিক নীতিমালা 2024 মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানিয়েছেন, 2041 সালে দেশে 60% পণ্য পরিবহন হবে সড়ক পথে, নৌপথে 25%, রেলপথে 14% এবং অন্যান্য মাধ্যমে যাবে 1%। বৃহৎ বাজার সামলাতে লজিস্টিক নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পোর্ট থেকে
ভোক্তা পর্যন্ত কোনো আইটেম পৌঁছতে 48% মূল্য বৃদ্ধি হয়। তো এত মূল্য বৃদ্ধি হলে তার সাথে যখন লাভ যুক্ত করা হয়, তার সাথে যখন ভ্যাট আইটি যুক্ত করা হয়, তখন স্বাভাবিকভাবে পণ্যের মান মূল্য অনেক বেড়ে যায়। তো এই যাত্রা পথটাকে নির্বিঘ্ন করতে পারলে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য। জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণের কাস্টম প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য গুদাম নাকি পরিবহন ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আমরা করতে হবে, সেটি নৌপথে হোক, সেটি রেলপথে হোক, সেটি সড়ক পথে হোক, সেটি আকাশপথে হোক। সেখানে একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ, পণ্য বিপণন, পণ্য সরবরাহ, এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি। এ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে বেসিক কথাটা। দেশের সব অর্থনৈতিক অঞ্চল সংযুক্ত হবে মূল মহাসড়কে। বিশেষায়িত পণ্যের জন্য স্থাপন করা হবে কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। 2 মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন, লাগামহীন মূল্য বৃদ্ধির এই সময়ে সরকারের এমন সিদ্ধান্ত ভোগান্তি আরও বাড়াবে। আর পাশাপাশি মাসে মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েও তাদের আপত্তি আছে। মরার উপর খাড়ার ঘা। রাত থেকে আবারও বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। যদিও গেল 2 মাস তা খানিকটা কমায় কিছুটা স্বস্তি ছিল সাধারণের। মূলত আইএমএফের প্রেসক্রিপশনে আন্তর্জাতিক বাজার থেকে কেনা এসব তেলে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে প্রতি মাসের শুরুতেই নতুন করে নির্ধারিত হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এই তেলের দাম। তেলের দামটা আসলে আনস্টেবল। বাংলাদেশে এটা কেন বাড়াচ্ছে, কি রিজন? আমরা শুনতেছি ওয়ার্ল্ড ওয়াইড তেলের দাম কমতেছে, কিন্তু বাংলাদেশে এটা ধরেন আগের পজিশনও আসতেছে না, বা ধরেন খুব একটা রিজনেবল না। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু হয় এবছরের মার্চ থেকে। এতে প্রতি মাসের শুরুতে বাড়ছে বা কমছে তেলের দাম। বেসরকারি চাকুরে জামাল উদ্দিন আগে থেকেই সংসারের খরচ সামলাতে দিশেহারা তিনি। তেলের এই দাম বাড়া নিয়ে উদ্বেগের শেষ নেই তার। 90-95 থেকে 1,135 হয়ে গেল। তখন যে মার্কেটের প্রাইস ছিল বাড়ার আগে, আমার তো মনে হয় যে রিসেন্ট ওয়ার ইউক্রেনের পরে কিন্তু প্রাইস অনেক নিচে নামছে। নামার পরে প্রাইস কিন্তু আর ওই যে 95-তে কখনোই ফেরত আসে নাই। জ্বালানি তেলের দাম কমার প্রভাব পণ্য পরিবহনে না পড়লেও বাড়ার সাথে সাথে ভাড়া বৃদ্ধির তৎপরতা। অ্যাডজাস্টমেন্ট তো আমাদের মতো সাধারণ লোকের কোনো কাজে আসে না। সরকার ইচ্ছা মতো তেল বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, এটা তো আসলে ঠিক না। এগুলো আমাদের তো বাড়ার পারবে না, তেলের দাম ঠিকই বাড়ে। প্রায় এরকম দেখায়, শুধু আমাদের কমায় 2 টাকা কমায়, আবার 4 টাকা বাড়ায়। আমাদের জনগণ আসলে ভোগান্তি। ব্যক্তিগত বা রাইড শেয়ার চালকরাও বিস্মিত দাম বাড়ার খবরে। একবারে এক ধাপে কত টাকা বাড়াই ফেলাইছে। এখন আবার আমাদের জন্য খারাপ, আমরা যারা মধ্যবিত্ত যারা আছি, দাম এই যে আপ ডাউন হচ্ছে, এতে কিন্তু আমরাই হেনস্থার শিকার হচ্ছি। তীব্র দাবদাহে অতিষ্ঠ ভুক্তভোগী সাধারণ মানুষ হতাশ এমন সিদ্ধান্তে। তাদের দাবি, স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হলো এই দাম বাড়ায়। এ দফা সাধারণ মানুষের জ্বালানি ডিজেল কেরোসিন 1 টাকা আর পেট্রোল অকটেন লিটারে 1 লাফে বেড়েছে 2.5 টাকা। জুনের শুরুতে আবারও নতুন করে নির্ধারণ হবে জ্বালানি তেলের দাম। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মহান মে দিবসের নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। সকালে শ্রমিকদের খাদ্য নিরাপত্তার দাবিতে র্যালির আয়োজন করে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। রাজধানীর আগারগাঁয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠ থেকে র্যালিটি বের হয়। যোগ দেন শত শত গার্মেন্টস কর্মী শ্রমিকরা। তারা এ সময় শ্রমিকদের অধিকার আদায় বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলের নিরাপত্তা জোরদারের দাবি জানান। এছাড়া মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষের সব বৈষম্য দূর করার দাবি জানান। সেই সাথে পেনশন ভাতা সহ শ্রম নিরাপত্তা আইন সংশোধনের দাবিও ছিল। আমাদের যে মূল্যস্ফীতি বেড়ে গেছে, যার ফলে শ্রমিকদের
ক্রয় ক্ষমতা, যদিও মজুরি বৃদ্ধি করে হয়েছে, আমি মজুরি বোর্ডের প্রতিনিধি হিসাবে যে মাইনা হয়েছে এতে করে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এবার বছরে যেটা বলা হয়েছে রেশনিং ব্যবস্থা এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা চাই যাতে ওইটা চালু হয়, খুব দ্রুত চালু হয়। এখন এই 2024 সালে এসে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, সেইখানে এখনো নারীরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দাবি জানাবো অবশ্যই নারীদের জন্য বৈষম্যতা দূর করতে হবে, নারী বান্ধব কর্মস্থল দিতে হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। রংপুরের শ্রমিক হাসপাতাল, স্থায়ী রিক্সা স্ট্যান্ড, ন্যায্য মজুরি এবং নির্দিষ্ট শ্রম ঘণ্টা বাস্তবায়নের দাবি শ্রমিকরা জানিয়েছেন। সকালে নগরীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন আয়োজনে এই দাবিগুলো উঠে বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা ছোট ছোট মিছিল নিয়ে ডিসি কার্যালয়ে সমবেত হন। আর সেখান থেকে শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় জেলা প্রশাসন এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। আমরা চাই আমার শ্রমিক নির্বিঘ্নে এই রংপুর মহানগরীতে যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। জিনিসের দাম বেশি, আমরা মনে করেন রিক্সার জমা মনে করেন আগে ছিল 250 টাকা, এখন হলো 350 টাকা দেওয়া লাগে। আমার শ্রমিকেরা 350 টাকা তুলবে না, বাড়ির খরচ করবে। খুলনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল 8:30টায় রেলওয়ে স্টেশন থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। অনুষ্ঠানে সিটি মেয়র, সংসদ সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। যশোরেও মে দিবসের র্যালি হয়েছে। সকাল 8টায় যশোর কালেক্টরেট ভবন থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে সেখানে শোভাযাত্রা হয়। জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই র্যালিটিতে অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো ব্যানার নিয়ে দিবসের অনুষ্ঠানে যোগ দেয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সকালে আলিয়া মাদ্রাসার সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমোহনী এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এতে আইনি কাঠামোর কারণে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা কিছুটা সুরক্ষা পেলেও 90% বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকারের বেহাল অবস্থা, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি উৎকর্ষতায় শ্রমবাজার ক্রমশ সংকুচিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নীতি নির্ধারকদের নতুনভাবে চিন্তা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাথার উপর সূর্যের প্রখর তাপ, বাতাসে আগুনের হলকা, এসব মাথায় করেই শ্রমিকের কর্মযজ্ঞ। কাগজে কলমে 8 ঘন্টার কাজ, কিন্তু এই আইনের কোনো বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে। হাড় ভাঙা খাটুনির পর মিলছে না ন্যায্য পারিশ্রমিক। আর এখন যে রোদের তাপ, এই তাপে তো মনে করেন 12 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা থাকা লাগিতে, আবার 3 দিন কাজ করলে অনিবার্য একদিন বন্ধ যায়। চালের যে দাম, বাজারে যে দাম, আমরা অল্প করেই খাবার নিয়ে আসি। কি করবো, যতটুকু টাকা পাই অতটুকু দিয়ে বাজার করি, হালকা পাতলা কইরাও অতটুকুই নিয়ে আসি। সোমবার আছে 4000 টাকা, বাচ্চার খরচার লেখাপড়া হয় না, তো এটিতে সংসার চলে না, তাও কষ্ট করে চলাইতে হয়। নির্দিষ্ট কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক। প্রায় 150 বছর হতে চলল, সেই মুক্তি এখনো অধরা। শ্রম বেচে জীবন বাঁচানোর পণ্য কিনতে পারছে না শ্রমিক। অবশ্যই মূল্যস্ফীতি তো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটার ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, জীবন মানের উপরে এটার নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষের যে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, সেগুলো বিভিন্ন জরিপে কিন্তু উঠে আসছে। শ্রম আইন ও শ্রমবিধি তৈরি পোশাক শিল্পের মতো প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কিছুটা সুরক্ষা দিচ্ছে, কিন্তু 5.5 কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। বর্তমান শ্রম আইনে মাত্র 8 থেকে 10 ভাগ শ্রমিকের সুরক্ষা দেয় টোটাল শ্রমশক্তি। 90 থেকে 92 ভাগ শ্রমিক শ্রম আইনের বাইরে, তারা শ্রম আইনের কোনো সুরক্ষা পায় না। আমরা এই অপ্রাতিষ্ঠানিক খাতকে কীভাবে শ্রম আইনের মধ্যে আনতে পারি, ফলে আমাদের ওই কাঠামোগত চিন্তার পরিবর্তন ঘটাতে হবে।
এসব প্রতিবন্ধকতার পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন আতঙ্ক এআই প্রযুক্তি। খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত বিশ্বে এআই প্রযুক্তি প্রায় 40% চাকরিকে প্রভাবিত করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশের এই হার হতে পারে 26% মতো। আমাদের কিছু খুঁজে বের করতে হবে কোন জায়গাগুলোতে আমরা এই প্রযুক্তিগুলোকে নেব, কোন জায়গাগুলো নেব না, কোনগুলো এখন নেব, কোনগুলো একটু পরে নিলেও আমাদের চলে। সেটা যদি আমরা সঠিকভাবে নির্বাহ করতে পারি তাহলে আসলে আমাদের শ্রমিকদের উপরে সরাসরি কোনো ইম্প্যাক্ট এখনই পড়বে না এবং পর্যায়ক্রমে তারা ভিন্ন কাজে নিজেদেরকে সংযুক্ত করতে পারবেন, সেরকম দক্ষতা অর্জন করবেন, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের 1,06,00,000 দিনমজুরের কাজ ও মজুরির নিশ্চয়তা নেই। একদিন নিশ্চিত হবে শ্রমিকের কর্মনিরাপত্তা, ঘুচবে শ্রমিকের মজুরি বৈষম্য, এমনটি প্রত্যাশা মে দিবসের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রোগীদের প্রতি চিকিৎসকদের কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সেই সাথে চিকিৎসকদের সুরক্ষাও নিশ্চিতের অঙ্গীকার তিনি করেছেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিউরোসার্জন সোসাইটির 12তম আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য করে তিনি বললেন, বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় আর দাবি করার অধিকার কারণেই। চিকিৎসকদের সুরক্ষা আইন দ্রুতই পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন। এর পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন। সম্মেলনে বাংলাদেশ নিউরোসার্জন সোসাইটির নেতারা চিকিৎসকদের গ্রেফতারের নিন্দা জানান আর হাসপাতালে কোনো ধরনের মোবাইল কোর্ট পরিচালনা না করারও আহ্বান জানান। আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে সদর হাসপাতালে ময়নাতদন্ত চলছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় গুলি করে হত্যা করা হয় গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমানকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি করতেন এবং পুলিশ বলছে একটি হত্যা মামলার আসামি ছিলেন মঞ্জুর। পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে নাটোর থেকে ডিবি টিম কাজ করতেছে, সাদা পোশাকও বিভিন্ন টিম গোয়েন্দার কাজটা করতেছে এবং আমরা থানা পুলিশ বেশ তৎপর আছি। ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছত্রভঙ্গের নজিরবিহীন ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে হটিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের এবং আটক করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। এতেও অবশ্য দমন করা যাচ্ছে না আন্দোলনকারীদের। ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে স্লোগান চলছে, তীব্র প্রতিবাদ বিক্ষোভ চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ঢল প্রায় 24 ঘন্টা হ্যামিল্টন হল দখল করে রেখেছিল শিক্ষার্থীরা। তাদের সরাতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাতের মধ্যেই খালি করে ফেলা হয় ভবন। ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ স্লোগান আর পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গণগ্রেফতারের শিকার হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচিত ক্যাম্পাস, সেখানে প্রশাসন যেভাবে পুলিশ ডেকে এনেছে তা উদ্বেগজনক। আমি নিজেই একজন ইহুদি। ফিলিস্তিনিদের জীবন এবং দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ জরুরি। এত কড়াকড়ি ভয়ভীতির পরও অবশ্য দমন করা যাচ্ছে না শিক্ষার্থীদের, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও তীব্র রূপ নিয়েছে চলমান আন্দোলন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় এখনও তাঁবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি। ইসরায়েলের পতাকা, গাজার অভিযান বিরোধী ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত স্ট্যানফোর্ড সহ 40টির বেশি বিশ্ববিদ্যালয়। ছাত্রদের পাশাপাশি আন্দোলনে সামিল রয়েছেন শিক্ষকরাও। মানুষকে হত্যা করা হচ্ছে, একটি পুরো জাতির বিরুদ্ধে গণহত্যা চলছে। 30 বছর ধরে এই ক্যাম্পাসে আছি, এমন ছাত্র আন্দোলন দেখিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দূরত্ব, তার মধ্যে একটি সেতু তৈরি
তৈরি করেছে। একই আবেগ ও অনুভূতি নিয়ে একসাথে হয়েছে সবাই। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে শামিল হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, MIT সহ একের পর এক বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ।